নির্দোষ দ্বারা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। হাফিজ সাহেবের বিরুদ্ধে আমি সাক্ষ্য দেই নাই, ওনার মেয়ে তখন মেডিকেল পড়ুয়া ছাত্রী, উনি আমার কাছে চিঠি লিখেছে যে আপনি কাকু আমার আব্বুর যদি কোনো কিছু খারাপ কিছু দেখে থাকেন আপনি সাক্ষী দিবেন, মিথ্যা সাক্ষী যেন আপনি দিয়ে, আমরা আপনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে। আমরা সেই দোয়ার প্রত্যাশায় আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি, সেই দোয়ার বদৌলতে ধরে এসেছি। আজকে হয়তো বা আল্লাহ পাক ওই মাসুম বাচ্চার কাম, ওই শিক্ষার্থীর কান্না, তার বাবার প্রতি যে ভালোবাসা, তার ফলশ্রুতিতে আল্লাহ পাক হয়তো আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে সহায়তা করেছে, কিংবা আপনাদের সাথে আমাদের মত বিনিময় করার মতো একটা পরিবেশ সৃষ্টি করার তৌফিক দিয়েছে। আমি সর্বোপরি বলবো, আমরা নির্দোষ ছিলাম, আমরা মিথ্যা সাক্ষ্য দেই নাই, বিদায় মানবতার জীবনযাপন করতে আসি। প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের রাজনৈতিক ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নির্যাতিত করা হয়েছে। আমার সন্তান নওগাঁ বিজিবি সীমান্ত পাবলিক স্কুলে ভর্তি নেয় নাই, আমাকে বলা হয়েছে আপনার জন্য কোঠা নাই, আপনি বিডিআর পিলখানার ঘটনায় ছিলেন উপস্থিত, আপনি হয় সাক্ষী না হলে আসামি, আপনি যেহেতু সাক্ষী হন নাই, রাষ্ট্রকে সহায়তা করেন নাই, আমি ষড়যন্ত্রের বিচারের সাক্ষী হই নাই। আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমার সন্তানকে আমি ওই দিন জবাব দিতে পারি নাই কি কারণে আমার সন্তান মেধাবী হওয়ার সত্ত্বে আমার সন্তানের জন্য কেন ভর্তি ওখানে হলো না। পরে একজন শিক্ষক, সেই স্কুলের একজন শিক্ষক, সে আমাকে তার কাগজপত্র দেখে, তার ফলাফল দেখে, জিপিএ 5+5 এর রেজাল্ট দেখে পরবর্তীতে তিনি সুপারিশ করে ভর্তি করিয়েছেন। এবং আমার সন্তান পরবর্তীতে এইবারও এসএসসি পাস করে সে জিপিএ 5 এবং তার যে গ্রুপ ছিল, যে শাখা ছিল, সেই শাখার প্রথম স্থান অর্জনকারী ছাত্র আমার সন্তান। কিন্তু আমার জবাব দেওয়ার তার মতো কিছু ছিল না। তাকে আমি কি বলে সান্ত্বনা দিতে পারি আপনারাই বলুন। আমার কি দোষ ছিল? মিথ্যা সাক্ষী দিলাম না, কেন আমি অপরাধ করলাম না? এটাই যদি অপরাধ হয় তাহলে রাজপথে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই অনুরোধ করব, আমি তো আপনাদের কাছে অন্য কিছু চাচ্ছি না, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা একটু দেখুন, আমরা কোনো অসহযোগ কিংবা অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত নয়। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এখন একজন মিডিয়ার সদস্য কোন ধরনের রাষ্ট্রদ্রোহী কাজের সাথে আমরা জড়িত নয়। কেন আজকে আমাদের এই মরিণী, কাদের স্বার্থে, কাদের জন্য, কাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই ষড়যন্ত্র, এই নীল নকশা, আর যার শিকার এই বাংলা মায়ের শত শত হাজার হাজার বিডিআর সদস্য। ঘটনা পরবর্তী 54 জন বিডিআর সদস্য তাদেরকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। যারা এই রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত, এই কুশীলবদের নীল নকশার বিচারের সাথে সম্পৃক্ত, তাদেরকে তদন্তের মাধ্যমে বের করুক, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। বিশেষত একটি কথা, আমাদের একটাই দাবি, সময় কম, অনেকেই কথা বলবেন, আমার মতো প্রত্যেকটা বিডিআর ভাই আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা তাদের দুঃখ কষ্ট মানবতার জীবনের বর্ণনা দিতে পারবে। প্রত্যেকের তরফ থেকে আমি বললাম, হাত জোর করে বলছি, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন আপনারা বিষয়টাকে গঠনমূলক ভাবে দেখুন, আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন, আমার সন্তানের কাছে দাঁড়ানোর যোগ্যতা দিন, আমার মাকে আমার দিকে তাকানোর আরেকবার অধিকার ফিরিয়ে দিন, আমার হারানো সম্মান, আমার পরিবারের সম্মানটুকু ফিরিয়ে দিন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম। মিডিয়ার সদস্য, আমার নিজ ইউনিট বাংলাদেশ রাইফেলসের গোয়েন্দা ইউনিট নামে যেটা খ্যাত, রাইফেল সিকিউরিটি ইউনিট, আমি সেখানে একজন প্রশিক্ষক হিসাবে কর্মরত ছিলাম। আমার নাম্বার 5982 7। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম।